যারা দেশকে ভালোবাসে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলগুলো জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। হয়তো আমরা চিন্তায় ঐক্যবদ্ধ, কিন্তু আন্দোলন সংগ্রামের মাঠে আমরা পরস্পরকে উপদেশ দিচ্ছি। মনে হয় আমার উপদেশটা দেওয়াই দায়িত্ব, আমার নামার কোনো প্রয়োজন। এই জন্য প্রাসঙ্গিক গল্পটা বললাম যে আমরা এরকমই সবাইকে চিন্তাচ্ছি, মাঠে নামতে হবে। আমার যে নামতে হবে এটা অনুভব করছি না। আমি যদি হেঁটে বলে চলো, তাহলে আমার সাথে পিছনে 100 জন না আসতে পারে, 10 জন হইল হয়তো আসবে। এই 10 জন থেকে কিন্তু ক্রমান্বয়ে এটার সংখ্যা বাড়তে থাকবে। সে অর্থে বলবো যে জাতীয়তাবাদী চেতনা বোধ আমাদের সুপ্ত, জাগ্রত না। আর জাতীয়তাবাদী দলে জাতীয়তাবাদী চেতনার মুখী যে স্রোত, এটা বোধ হ্রাস পাচ্ছে। কারণ নদীতে যখন স্রোত হ্রাস পায়, তাহলে বৃহত্তর নদীতে খন্ড খন্ড দ্বীপ গড়ে ওঠে। একটা সময় সেই নদীর ঐতিহাসিক পটভূমিগুলি কবিতায় বা গল্পে যেভাবে আছে, সামনাসামনি গেলে সেই পদ্মা, যমুনা, গঙ্গা পাওয়া যায় না, অসংখ্য চর করে গেছে। আমার মনে হয় যে আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠী প্রবল স্রোত না থাকার কারণে ছোট ছোট খন্ডে 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 চড়ার মধ্যে আটকে এতগুলি সংগঠনের জন্ম হচ্ছে, প্রতিদিন জন্ম হচ্ছে। কালকে দেখা যাবে যে এইখান থেকে আবার কিছু লোক, অন্যখান থেকে কিছু লোক আরেকটি চমকপ্রদ ব্যানার তৈরি করে আমাদেরকে এখানে ডাকবে কথা বলার জন্য, কথা শোনার জন্য, বা তারা তাদের কথা আমাদের শোনার জন্য। এই অবস্থার মধ্যে একটা পরিত্রাণ দরকার। এখানে আমাদের সাংবাদিক শপথ মাহমুদ সাহেব একটা কথা বলেছেন যে গণতন্ত্রবিহীন রাষ্ট্রে সার্বভৌমত্ব না থাকার কথা, কথাটা সত্য। কিন্তু আমরা যদি ইতিহাসের নিচে চলে যাই, আমাদের পাশে ভারত একটি কর্নারে সিকিম বলে একটা দেশ আছে। এই সিকিমেও কিন্তু একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল। শেখ হাসিনার মতো কিন্তু অনির্বাচিত না। তিনি কিন্তু পার্লামেন্টে কিন্তু পাশ করেছিলেন ভারতের সাথে বিলীন হয়ে যাওয়ার। একসময় আমাদের রাজপথে স্লোগান থাকতো, সিকিম নয়, ভুটান নয়, এদেশ মধ্যে এই স্লোগানগুলি আমরা ভুলে গেছি, আমরা স্লোগানগুলি দেই না। আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে মাতিয়ে থাকি। নেতা আছে, জোরে বলো। আমরা জনগণের কথা স্লোগানের ভাষায় জনগণের কানে পৌঁছাই না। স্লোগানের মধ্য দিয়ে অনেক শক্ত কথা, অনেক জনগণকে উত্তেজিত করার স্লোগান কিন্তু ইতিপূর্বে ছিল। সেই স্লোগানগুলি আমাদের মুখ থেকে হারিয়ে গেছে। রাজপথে স্লোগানের অভাব, চলন্ত পথিক অথবা রিক্সায় আরোহী অথবা রিক্সাওয়ালা ঘাড় ফিরিয়ে তাকায় না কি বলছে, কারণ আমাদের মুখে থেকে আছে উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, অথবা অমুক ভাইয়ে দিয়েছ, আমরা আছি তোমার সাথে। এই স্লোগানকে জাতিকে ঐক্যবদ্ধ করা, উৎসাহিত করা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দানের যে প্রতিশ্রুতি সৃষ্টি হয় না। তারপরে একটি বলবো, অসংগঠিত লক্ষ মানুষ সংগঠিত হাজার লোকের সাথে টিকে না। কিন্তু সংগঠিত লক্ষ লোকের মধ্যে যদি 2000 থাকে, তাহলে তারা প্রতিবাদ করতে পারে, সামনের প্রতিরোধকে তারা উপড়ে ফেলে। এটা বলে মিলিটেন্সি। আমরা গুলি ফোটা সাথে সাথে আত্মরক্ষার্থে ছোটাছুটি করি,
কিন্তু আমরা কখনো প্রতিরোধ করে তুলতে চাই না। কেন চাই না? এখন যে সরকার আছে, সরকার তো আছে বৈধ বা অবৈধ, সরকারি ভাতা, সরকারি ক্ষমতা সবকিছু ভোগ করতেছে। এই অবৈধ ক্ষমতায় যারা তাকে রাখছে, সংশ্লিষ্ট প্রশাসন, যে প্রশাসনের আজকে রাষ্ট্রের এবং সরকারের যত প্রশাসন আছে তাদেরকে এই সরকার নিজেরাও দুর্নীতি করে, তাদেরও বিরাট অংশকে দুর্নীতিবাদ বানিয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে সরকারের প্রশাসনের লোক থেকে পুলিশ বাহিনীকে তারা ব্যবহার করার মধ্য দিয়ে তারা একটা স্বর্গরাজ্য ভোগ করেছে। তাদের বেতন তোলার প্রয়োজন হয় না, উক্তি পাওনা তাদের যথেষ্ট। সুতরাং এই সকল যে বেনিফিশিয়ারি তৈরি করছে শেখ হাসিনা সুপরিকল্পিত ভাবে এই পুলিশ, এই আমরা, এই দুর্নীতিবাজ কি কন্ট্রাক্টর ব্যবসায়ী, তাদেরই কিন্তু বড় দায়িত্ব হয়ে গেছে শেখ হাসিনাকে রাখা। শেখ হাসিনা যদি বলে যে আমি ক্ষমতা ছেড়ে দেব, তাহলে দেখা যাবে জনগণ আনন্দিত হবে ঠিকই, কিন্তু এই বেনিফিশিয়ারির মধ্যে একটা কান্না রোল পড়বে। আবার আপনি যার কোথায়, আমরা বাঁচবো কিনে। যে কান্নার রোলটা পড়েছিল একদলীয় শাসন ব্যবস্থা পদার্পণের সময় শেখ মুজিবের কাছে, যখন বাংলাদেশের সব জায়গা থেকে ধাওয়া খেয়ে ঢাকা শহরে কোন রকম নাক জায়গায় বেঁচেছিল এই আওয়ামী লীগের কপল চোর, রিলিফ চোর, এরা তখন বঙ্গবন্ধু বাঁচান, আরে কিনে বাঁচান, বঙ্গবন্ধু বাঁচান, মনে শেখ মুজাফররা যোগ দিল। যোগ দিয়ে কি করলো? একদলীয় শাসন ব্যবস্থা, নো পলিটিক্স, লেট আস ডেভেলপ দ্য কান্ট্রি, এগিয়ে নিয়ে যায়। শেখ মুজিব এগিয়ে গেল, তার পিছনে কেউ গেল না। অর্থাৎ তার ভাষায় যে রাষ্ট্র স্বাধীন হলে পায় তেলের খনি, হীরার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি। সেই চোরের খনিটা রেখে কিন্তু শেখ মুজিব বিদায় নিয়েছে। তিনি বলেছেন 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা গেল কোথায়? সেই কম্বল চোরদেরকে তো রেখে গেছে তার কন্যার কাছে, তিনি পৃথিবী থেকে নিষ্ঠুরভাবে বিদায় নিয়েছেন। সুতরাং এই যে একটি লোক তার জীবনের আরাধ্য, যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বারবার কারাবরণ করেছে, সেই গণতন্ত্রের একজন সেবককে যখন গণতন্ত্র বিরোধী একটি হাতিয়ার তার হাতে তুলে দিয়ে তার দেওয়া গণতন্ত্র খুন করালো, সাথে সাথে তিনিও খুন হলেন, বাকি চোরের দল হয়ে গেল। সেই কারণেই আমি কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে বলছি একটি কথা, শেখ হাসিনা যদি বলে যে আমার মাফ করো, আমি আর পারছি না, আমার শরীর স্বাস্থ্য খুলেছে না, তুমি দেশ তোমার চালাও, যে কান্নার রোল করবে চিন্তাও করতে পারবে না, কান্নার রোল করবে। কারণ এই যে অপকর্ম যারা করছে, করতে ইচ্ছে, তাকে সামনে রেখে, কারণ দুর্বল সরকারকে ব্ল্যাকমেইল করা সবার পক্ষে সম্ভব। দুর্বল সরকারকে ব্ল্যাকমেইল করা সবার পক্ষে সম্ভব, দেশের অভ্যন্তরও সম্ভব, বিদেশেও সম্ভব। এই দল নানা ধরনের কাহিনী বেরোচ্ছে, এক পরিমণির কাহিনী দিয়ে হাজার করে কি খোঁজ দেয় রে, আজকে চুপ, পত্রপত্রিকাও লাফাচ্ছে, সরকারও কিছু বলছে না, চাকরাকে ধরা হচ্ছে কেন, রিমান্ড দিচ্ছেন। এক পরিমণির মধ্যে তো পরিমণির সীমাবদ্ধ না, এই পরিমণির বাজারটা তো ছোট না, এই বাজারের খরিদ্দার তো সব শেখ হাসিনার আশেপাশে। সেই কারণে বেশিক্ষণ কিন্তু পরিমণিকে নিয়ে মজা করা সরকারের সম্ভব হল না। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার, অর্থাৎ অবৈধ বেনিফিট যারা পেয়েছে অবৈধভাবে এই সরকারকে রাখতে চাইবে। আপনি বৈধভাবে তাকে সরকার থেকে নামাবেন, সেটা আপনাকে পরিকল্পনায় আনতে হবে।
এবং করতে হবে বলতে হবে না, আমি করব। সবাই তো বলছে করতে হবে, কিন্তু কেউ তো বলছে না আমি করব, আমি আগে থাকবো, আপনারা আমার পিছিয়ে থাকবেন। আমাদের সেই জায়গাটায় আসতে হবে। সেই জায়গাটায় আসতে না পারলে শুধু পথ দিয়ে অলঙ্কিত হতে পারবো, কিন্তু জীবনটা কিন্তু কলঙ্কিতের খাতায় থাকবে। আমরা কিছু সময় ভালো থাকার জন্য আত্মসম্মান ত্যাগ করতে পারবো, কিন্তু দীর্ঘকাল কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই, স্বল্প সময়ের জন্য একটা মরণ কামড় দিতে হবে। এক দফা, এই মাঝখানে কোনো এত কথাবার্তার প্রয়োজন না। ডু অর ডাই, পরিষ্কার কথা। আর জাতিটাকে এমন ভাবে বিভক্ত করছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি একটা সময় আলাদের সাথেও গল্প বলছিলাম, আমার নেত্রীর সাথে বলছিলাম যে কোরবানির ঈদ না আসলে বোঝা যায় না বাংলাদেশে মুসলমান আছে। কোরবানির ঈদ আইলে বোঝা যায় বাংলাদেশে মুসলমান আছে। গরুর হাটের জমজমাট থাকে, কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে, তখন মনে হয় না মুসলমান আছে আমাদের দেশে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের উপর বিশ্বব্যাপী, তার পাশাপাশি বাংলাদেশে যে আক্রমণটা অনবরত চলছে, তার প্রতিবাদ করার কোন বুঝুর আলেম আমি চোখে দেখি না। তার পাশাপাশি আর কিছু না। ওই ওনাদের এই জায়গায় স্বার্থ হইলেই মনে হলো দেশের স্বার্থ হয়ে গেল, এবং তাদের নিয়ে আমরা রাজনীতি করে আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করতে পারবো। আর ইসলাম রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের। প্রত্যেকটা মা বাবাই ছোটবেলায় কোরআন শরীফ পড়ায়, প্রত্যেকের মা বাবা একটু নামাজ কালাম শিখায়। এখন এইটার অন্ধের মতো আমি যা বললাম তাই সবাই শুনবে, এই জায়গাটাই নাই, এই জায়গাটাই নাই। সে কারণে বলছি যে দেশাত্মবোধ এটা হলো বড় ধর্ম, দেশপ্রেম হলো বড় ধর্ম। এই দেশপ্রেম যদি আপনার মধ্যে জাগ্রত করতে না পারে, আর দেশপ্রেম যদি জাগ্রত করতে পারেন, আমাদের নিজেদের ছোটখাটো চাওয়া পাওয়া দেনা পাওনাটা আমরা ভুলতে পারি। দেশের স্বার্থকে সামনে রাখতে পারে, আমাদের চাওয়া পাওয়া যদি ভুলতে পারি, সেই ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশকে মুক্তি দিতে। আপনি যে আগেই দেখি যে শেখ হাসিনা নামলে আমার কি হবে, আমি মন্ত্রী হবো কিনা, শেখ হাসিনা নামাইলে আমার কি হবে, আমি এমপি হবো কিনা, তাহলে আপনাদের আমাদের ভাগ্যে কিছুই হবে না। প্রথম কথা হইল যে তাকে বিদায় দিতে হবে, তার পতন নিশ্চিত করতে হবে। সব মুক্তিযুদ্ধেরা কি স্বার্থ নিয়ে চাইছে? মুক্তিযুদ্ধে যারা গেছিল তারা কি স্বার্থের জন্য গেছিল? মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি এমপি মন্ত্রী হয়েছে? আর যারা এমপি মন্ত্রী হয়েছিলেন তারা কয়জন মুক্তিযুদ্ধ করেছেন তাও হিসাব করেন। সুতরাং দেশপ্রেমের তাগিদে মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যে অদম্য সাহস নিয়ে তারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ। যে পিন্ডি নয় ঢাকা, ঢাকা আজকে আমাদের বলতে হবে দিল্লি নয় ঢাকা, ঢাকা। আমাদের ভাগ্য আমরা নির্ধারণ করব, আমাদের দেশের স্বার্থ আমরা চিন্তা করব। কোন ভিনদেশীর কনসালটেন্সি অথবা কোন ভিনদেশীর মনোরঞ্জনের জন্য বাংলাদেশ স্বাধীন পায় নাই। জাতীয়তাবাদের মধ্যে আন্তর্জাতিকতাবাদী থাকবে। বিশ্ব পরিমণ্ডলে গ্লোবালি আমরা সকল দেশের সদস্য রাষ্ট্রে আমরা সকলের সাথে বন্ধুত্ব রাখবো। সেই নেত্রীর বাক্য বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, এই শব্দের মধ্য দিয়ে চলতে হবে। আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে পারবো না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধুত্ব কিন্তু এক কথা না। বন্ধুত্ব হয় নিঃস্বার্থ, পরস্পরের প্রতি সম্মান বোধ থেকে। আর
স্বামী স্ত্রী হয় পারস্পরিক স্বার্থবোধ থেকে। স্বার্থের টানাপোড়েন লাগলে 80 বছরের বৃদ্ধ 79 বছরের স্ত্রীকে নোটিশ দেয়, তালাক। সুতরাং আমরা সেই এটা চাই না তো, কারণ সার্বত্য হারানো মানে সতীত্ব হারানো। সতীত্ব হারিয়ে অলঙ্কার পরে দামি পোশাক পরে রাস্তায় হাঁটার থেকে না খেয়ে থাকা অনেক অনেক সম্মানের। এই সম্মান আমাদেরকে আরো জাগ্রত করতে হবে। সুতরাং ঐক্যের যখন বিকল্প নাই, সবাই বলি ঐক্য করতে গেলে ব্যক্তিগত স্বার্থ কিন্তু পরিহার করতে হবে। আর ব্যক্তিগত স্বার্থ যদি পরিহার করতে পারেন, একে অন্যের জন্য জীবন দিতে পারবেন, আপনারাই ফিরে আনতে পারবেন গণতন্ত্র, আপনারাই রক্ষা করতে পারবেন সার্বভৌমত্ব। আজকে সার্বভৌমত্ব কতটুকু জায়গা দখল করলো আর কতটুকু জায়গা দখল করলো না, এটা কিন্তু সার্বভৌমত্বের বিষয় না। একটি রাষ্ট্রের তার অর্থনীতি, তার শ্রমনীতি, তার স্বাস্থ্যনীতি সবকিছু তার স্বাধীনভাবে দেশের প্রেক্ষাপটে গ্রহণ করতে হয়। কোন দেশে আমি যাবো, কোন দেশে যাবো না, সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু আজকে ঢাকার সকল সিদ্ধান্ত যেমন বাইরে থেকে আসে, কার সাথে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে না, ভ্যাকসিন আমার থেকে নিতে হবে, দেওয়ার কথা বলে টাকা নেই আমি দিলাম না, বাংলাদেশ থেকে একটা গজবের মধ্যে ফেলে দিয়েছিল। এটা কি মিথ্যা? আমার ভ্যাকসিন, যে দেশে ভ্যাকসিন আবিষ্কার করবো, প্রায়োরিটি বেসিস আমি যার থেকে আনতে হবে তার থেকে আনবো। আমি এক দোকান থেকে না কিনবো, 10 দোকান থেকে কিনবো। এক দোকানের স্টক নাও থাকতে পারে। পাশের বাড়ির মুদির দোকানে দৈনন্দিন সংসারের বাজার করা যায়, কিন্তু বিয়ের সাথে বড় অনুষ্ঠান হলে তখন কি বড় বড় দোকানে যেতে হয়। সুতরাং যারা নিজেদের দেশে ভ্যাকসিন পরিপূর্ণ করতে সক্ষম না, তাদের কাছে আমরা মুস্তাকা দিয়ে কেন অগ্রিম টাকা দিলাম, কেন আমাদের ভ্যাকসিন পেতে দেরি হলো? এর একটি কারণ, আমাদের ওই ভ্যাকসিনের আগে চলে আসছেন সিংহা। আর কত আগে, কত 14 নির্বাচনের আগে সুজাতা সিং না, এই সুজাতা সিং ফরেন সেক্রেটারি, তার মানে সরকারের একটা মুখপাত্র, তিনি আয়েশাকে বলেন আপনি যদি নির্বাচনে না যান তাহলে তো জামাত বিএনপি ক্ষমতায় আসবে। দেশের বলছিল রাস্তাতে হাইটা দেখেন একটা পাগলের নির্বাচনে যেতে চায় না, আমি যাবো। এটা কিন্তু বল আসছে, ওনারা ভোটকারী করতে আসবে, কে নির্বাচনে কে যাবে না। সুজাতা সিং কে বাংলাদেশের? সুজাতা সিং তো বিএনপির নেত্রী খালেদা জিয়ার কাছে আসলো না যে গণতন্ত্রের হার জিত যাই থাকুক, গণতন্ত্রের পথে থাকাটাই বোধ হয় যুক্তিসঙ্গত বলে মনে। এই শব্দটা তো বলতে আসলো না। এই যে মাঝে মাঝে ভারত থেকে আসে, ওই রশনির সাথে কথা কয়, হাসিনার সাথে কয়, ইনুর সাথে কথা কয়। বাংলাদেশের যে দলটি 5 বার ক্ষমতায় ছিল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এই মুহূর্তে ভোট দিলে প্রমাণ হবে বাংলাদেশের বর্তমানে সিংহভাগ জনগোষ্ঠীর সমর্থন খালেদা জিয়ার নেতৃত্বে। সেই দলকে আমরা বাধ্য দেন না, সেই দলকে আমরা কংগ্রেসের সেই নেন না। আর একটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উল্লেখিত না, সেই ভারত পাশে থাকে আমার দেশের গণতন্ত্র চিন্তাই করে যায়। এই যে ত্রিমুখী নীতি, আমি আমার দেশে গণতন্ত্র রাখবো, অন্যকে গণতন্ত্র দেব না, গণতন্ত্রের জন্য সব বাধা সৃষ্টি করবে এবং তারা ভাগ বটারা করবে। আর আওয়ামী লীগের কেন নিষেধ পাবো হইল তারা গেছে, আওয়ামী লীগের কে মন্ত্রী হবে এটাও তারা ডিসাইড করে, পুলিশের আইজি কে হবে এটাও ডিসাইড করে। অর্থাৎ ওটা কি পোস্ট চুজ করে তারা। আর হাসিনা আমাদের কাছে ভাব দেখায় তার অনেক ক্ষমতা, কোন ক্ষমতা নেই। একটু বোঝানো উদ্ধার করে দিয়েছি, অনেক কিছু দিচ্ছি। হ্যাঁ, প্রধানমন্ত্রী সবকিছু দিল, মানুষকে তুষ্ট করা যায় না। ভারতকে আপনি তুষ্ট করতে পারবেন না, সব দিল, কারণ অতীত আকাঙ্ক্ষা পূর্ণ করা কারো পক্ষে সম্ভব হয় না।
সেই জন্য বলছি দেওয়ানি বন্ধ করেন। এখন জনগণের দেন কি দিবেন? এই যে 12 বছর যাবৎ গণতন্ত্র ভ্যানিটি ব্যাগে রাখছেন, দিকে খুলে দেন যে আসেন করতে, আমি সইরা দাঁড়া গেল। অর্থাৎ নির্বাচন আমি আসবো, তবে আমি সরকারে থাকবো না, এইটাকে ভোটটান করে বলেন। তাতে কিছুটা ইতিবাচক প্রশংসা পাবেন, ভোটে পাস করেন বা না করেন। আর ওই ইতিবাচক প্রশংসাটাই হবে আগামী দিন আপনাকে এই বাংলাদেশের নিরাপদে রাজনীতি করার ক্ষেত্রে। যদি বলেন যে আমি যা করছি ভুল করছি, এটা সঠিক না, আমি অবাধ নির্বাচন দিয়ে দিলাম, আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিতাম, রাষ্ট্রপতিকে বলবো আপনি এই সময় একটা সরকার গঠন এবং নির্বাচন কমিশন গঠন করেন, সব দল অংশগ্রহণ করুন। তাতে আপনি যতটুকু পাবেন মনে করেন অতটুকু আপনারা আসল পাবেন। আসল পাওনা যেটা দিয়ে আপনি ভবিষ্যৎ আওয়ামী লীগকে টিকে রাখতে পারবেন বা আওয়ামী লীগ নামক দলটি রাস্তাঘাটে দল করতে পারবেন। বিএনপি মরবে না, মরবে শেষ হবে না, ক্ষমতায় যাক বা না যাক। কিন্তু আমি দিব্য দৃষ্টিতে দেখতেছি ক্ষমতায় থাকবে হাসিনা, আওয়ামী লীগ বাঁচবে না, অর্থাৎ আওয়ামী লীগের নামটা থাকবে না। প্রকৃতির নিয়মে দাফন হবে, সেদিন আওয়ামী লীগ শব্দটি দাফন হয়ে যাবে। আমি বলবো আপনার পিতার সৃষ্ট এই দলটাকে থাকতে দিন, বাঁচতে দিন। ক্ষমতা তো অনেকদিন খাটাই নেন, প্রতি ইচ্ছা যার যার বিরুদ্ধে যতটুকু শত্রুতা তা তো কম দেখালেন না, আর কত দেখাবেন? আর কত আপনার দরকার? আপনার বোনেরই কত দরকার, আর আপনার ছেলের কত দরকার? এত তো দরকার হয় না। সুখে থাকার জন্য তো সম্পদের বাহার দরকার হয় না, সুখে থাকার জন্য একটি মনস্তাত্ত্বিক শান্তির দরকার। এই দুশ্চিন্তা আর দুর্ভাবনার মধ্য দিয়ে আমাদের কি মজমসিন আলম বললেন কি বিয়ে নাকি ফরিদপুরে আছে না? মানুষের বলে বিয়ে নাকি নাই? বিয়ে থাকবে না, জনগণের সম্পদ তো বিয়ে নাম দিয়ে নিঃশেষ হয়েছে। সুতরাং এই বিয়েকে কম দিলেন না, কিন্তু বিয়ে শব্দটি এখন আপনি মুগ্ধ উচ্চারণ করতে পারেন না। কেন? অর্থাৎ সম্পদ শক্তি দিয়ে সকল সম্পর্ক রাখা যায় না, যেটি আপনি ঘরে প্রকৃত অর্থে দেখবেন। সুতরাং শক্তি, জোর আর প্রতারণার মধ্য দিয়ে মানুষকে বোকা বানায় মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের সাথে সম্পর্ক রাখা যায় না। মানুষের সাথে সম্পর্ক রাখতে গেলে মানুষ মানুষের মতো আচরণ করতে হবে। আপনি সিংহের মতো হতে পারেন, আপনি বাঘিনী হতে পারেন, সিংহ আর বাঘিনী হন, সেটা কিন্তু পশু জাত, এটা কিন্তু মানুষের জাত। সুতরাং মানুষের জাতে আসে, মানুষের মতো যেন বলে আপনি মানুষের মতো মানুষ। আপনাকে যদি কেউ বলে বাঘিনী, আপনাকে বলতে যদি সিংহ, পুলকিত হতে পারেন। আপনাকে যে বনের পশুর সাথে তুলনা করা হলো, এটা যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আমাদের কোনো কথা বলে কোনো লাভ হবে না। যে কথা বলে আপনি শুনবেন সেই কাজকে আমাদের করতে হবে। একই হীরক রাজার দেশে রসিদুলের ধারণা, রাজা হবে খান খান, এই পথে আমাদের হাঁটতে হবে, এক দফার পথেই হাঁটতে হবে। মাঝখানে অনেক কথা বলার দরকার নাই, এক দফা এক দাবি, হাসিনা এই পথেই গণতন্ত্রের মুক্তি, এই পথেই স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্তি, এই পথেই খালেদা জিয়ার মুক্তি, এই পথেই জনগণের মুক্তি, এই পথেই তারেক রহমানের মুক্তি, নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের যে পরিবেশ তৈরি, সেই পথেই হবে। এবং জাতীয়তাবাদী শক্তির যে নেতৃত্ব নিশ্চিত জনগণ দ্বারা প্রশংসিত গৃহীত যে জাতীয়তাবাদী শক্তি নেতা তারেক রহমান, এটাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সেই কাজটা কিন্তু আপনাকে, তারেক রহমান তো হাসিনা বলে আজকে আশাতে তো পারে না, আশা করে কোন কাজটা করেছে? বেঞ্জি ভুট্টো তো পাকিস্তান থেকে পাকিস্তানে আসছিল, কি কাজটা হয়েছিল বেঞ্জি ভুট্টো?
সুতরাং সেই আগাম আশঙ্কা থেকে আপনাদেরকে বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যেন জিয়ার ছেলে জিয়ার মতো আগামী দিন আপনাদের নেতৃত্ব দিতে পারে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সময়